দুঃশাসনের আদিম লালসা এখনো লজ্জাহীন। চুপ করে আর নীরব থেকো না, ওঠো চিৎকার করো। চুপ করে আর নীরব থেকো না, ওঠো চিৎকার করো। অঙ্গীকারের বজ্রমুঠিতে আকাশটাকে ধরো। অঙ্গীকারের বজ্রমুঠিতে আকাশটাকে ধরো। শিশু কিশোরী পৌরা বৃদ্ধা নিস্তার নেই কারো। গণধর্ষিতা নারীর কান্না বেড়ে চলে আরো আরো। হাহাকার তাদের মদতে এই বেপরোয়া ঘৃণ্য অত্যাচার। কোন সে শক্তি অন্ধকারে তাকে চিহ্নিত করো। কোন সে শক্তি অন্ধকারে তাকে চিহ্নিত করো। অঙ্গীকারের বজ্র মুঠিতে আকাশটাকে ধরো। অঙ্গীকারের বজ্র মুঠিতে আকাশটাকে ধরো। আমার বোনের সম্মান কেন লুট হয় প্রতিদিন। দুঃশাসনের আদিম লালসা এখনো লজ্জাহীন। আমার বোনের সম্মান কেন লুট হয় প্রতিদিন। দুঃশাসনের আদিম লালসা এখনো লজ্জাহীন। চুপ করে আর নীরব থেকো না, ওঠো চিৎকার করো। চুপ করে আর নীরব থেকো না, ওঠো চিৎকার করো। অঙ্গীকারের বজ্র মুঠিতে আকাশটাকে ধরো। অঙ্গীকারের বজ্র মুঠিতে আকাশটাকে ধরো। অঙ্গীকারের বজ্র মুঠিতে আকাশটাকে ধরো। অঙ্গীকার যাত্রা শুরু হয়েছে গত 9 ডিসেম্বর থেকে। আমরা পুরুলিয়া থেকে শুরু করেছিলাম। এটা 3 নম্বর রুটের অঙ্গীকার যাত্রা। পুরুলিয়া থেকে আমরা 12 তারিখ এসে পৌঁছেছিলাম আসানসোল, এবং আসানসোল থেকে আজকে আমরা বর্ধমানে, এবং বর্ধমান থেকে যাওয়া হবে শ্রীরামপুর, শ্রীরামপুর থেকে হাওড়া এবং কলকাতা। এরকম আরো আমাদের রাজ্যের কোচবিহার, ঝাড়গ্রাম, কাকদ্বীপ এবং পুরুলিয়া, এই 4টে জোন থেকে মহিলারা তারা বিভিন্ন শহরে যাচ্ছেন। বিভিন্ন জেলার যারা অভ্যর্থনা তাদেরকে করছেন, বিভিন্ন জায়গা থেকে, স্কুল থেকে করছেন, কলেজ থেকে করছেন। আমরা যেখানে যাচ্ছি একটা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমাদের দাবি মহিলাদের নিরাপত্তা দিতে হবে, মহিলাদের মর্যাদা রক্ষা করতে হবে। আজকে আমরা দেখছি গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে আজকে যেভাবে একটার পর একটা ধর্ষণের ঘটনা ঘটে চলেছে, সেখানে একটা শিশু থেকে বৃদ্ধা কেউই বাদ নয়। আজকে সরকারের তরফ থেকেও, প্রশাসনের তরফ থেকেও নারীদের নিরাপত্তা নিয়ে তাদের কোনো আমরা যে গুরুত্ব দেওয়া এই বিষয়ে তাদের সেরকম কিছু দেখছি না। ফলে আমরা চাই সাধারণ মানুষ সচেতন হোক, এই সমাজ সচেতন হোক। আজকে যে ধর্ষকরা ধর্ষণ করছে তারাও যে আজকে একটা অপসংস্কৃতির শিকার হচ্ছে, একটা সমাজকে ধ্বংস করছে, আমরা চাই এই সমাজটাই পরিবর্তন হোক। ফলে সমস্ত মানুষকে সচেতন করা, এবং নারীরা বিশেষ করে তাদের অঙ্গীকারবদ্ধ হচ্ছে তারা তাদের মর্যাদা রক্ষার দাবি নিয়ে। ফলে এই অঙ্গীকার যাত্রা থেকে মহিলারা তারা একটা শক্তি পাচ্ছে, তারা ঐক্যবদ্ধ হওয়ার শক্তি পাচ্ছে যে না, আমাদেরও লড়াই করার, আমাদেরও মর্যাদা ছিনিয়ে নেওয়ার আমাদেরও শক্তি আছে, অধিকার আছে, এই দাবি। আজকে মিছিলে মূলত 170 জন মহিলা এসছেন। এখানে পুরুলিয়া, হুগলি, বর্ধমান, 2 বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম, এই 6টি জেলা এখানে অংশগ্রহণ করেছেন। 170 জন অঙ্গীকার যাত্রী আমরা এসেছি, এবং তাছাড়াও এই জেলার বিভিন্ন মানুষ রয়েছেন যারা এই অঙ্গীকার যাত্রাকে সমর্থন করে তারা এখানে অভ্যর্থনা করছেন। আপনারা দেখবেন এখানে কার্জন গেটে আমাদের চলছে অঙ্গীকার যাত্রা কর্মসূচি। পূর্ব বর্ধমান জেলা অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে এখানে কালচারাল প্রোগ্রাম চলছেন। এখানে উপস্থিত আছে এই যে জাগনারী জাগো বন্যী শিখা, এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে এই অঙ্গীকার যাত্রা ডাক দেওয়া হয়েছে। এখানে 12 জন বিশিষ্ট মহিলা রয়েছেন, এবং এই বিশিষ্ট মহিলাদের মধ্যে একজন এখানে উপস্থিত আছেন কনভেনার
অধ্যাপিকা শাশ্বতী ঘোষ এবং এছাড়াও এই জেলার পূর্ব বর্ধমান জেলা অভ্যর্থনা সমিতির সভাপতি এবং এছাড়াও বিশিষ্ট মানুষেরা সদস্যরা তারা এখানে উপস্থিত আছেন। মৌমিতা সাঁতরা, আমি পূর্ব বর্ধমান জেলার, বর্তমানে আমিও এই অঙ্গীকার যাত্রায় সামিল হয়েছি পুরুলিয়া থেকে কলকাতা। আজ দেশ জুড়ে নেমেছে শুধু মাত্র সমস্ত অন্যায়কে অপসারণ করতে, নারীর মর্যাদায় প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে সমস্ত মানুষ আজ পথে নেমেছে। বেরিয়ে আসছে অঙ্গীকার যাত্রার ট্যাবলো, তারা গুটি গুটি পায়ে এগিয়ে আসছে কাজের গেটের দিকে। সুদূর কাকদ্বীপ থেকে অঙ্গীকার যাত্রীর পক্ষ থেকে একজন বলিষ্ঠ যোদ্ধা যাকে আমরা আজ আমাদের মধ্যে পেয়েছি তাকে অভ্যর্থনা জানাচ্ছে আমাদের পক্ষ থেকে। পড়িয়ে অভ্যর্থনা জানাচ্ছে ডক্টর গৌরাঙ্গ মুখার্জি মহাশয়। এরপর বোলপুর অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে নমিতা দাস মহাশয় কাটোয়া করে নেবে ফুল ও পুষ্পস্তবক দিয়ে। এখন বোলপুর অভ্যর্থনা কমিটি সামনে এইরকম একটা ঐতিহাসিক সমাবেশে আমার বলবার সুযোগ হলো, এরকম বিশিষ্ট মানুষরা যেখানে আছেন, আপনারা দর্শক আসনে বসে আছেন, ওপরে মঞ্চের ওপরে বসে আছেন, সেটাকে আমি আমার একটা খুব অস্বাভাবিক একটা সৌভাগ্য বলে মনে করছি যে আপনাদের সঙ্গে আজকে আমি সঙ্গী হতে পেরেছি। অঙ্গীকার যাত্রীদের সঙ্গে কিছুটা হলেও হয়তো 8 কিলোমিটার হেঁটেছি, আধা কিলোমিটার, পুরো 1 কিলোমিটারও হয়তো হাঁটিনি, কিন্তু হাঁটতে যে পেরেছি আমি সেটাকেই আমার সৌভাগ্য বলে মনে করছি। হয়ে পড়লো আপনারা সবাই জানেন, কারণ আমরা এই অঙ্গীকার যাত্রায় যে সাড়া পেয়েছি, মেয়েদের মধ্যে যে সাড়া পেয়েছি, আজকে আপনারা যারা এসছেন এখানে 5টা জেলা থেকে এসছেন, আয়োজকরা বলবেন যদি আমি ভুল কিছু বলে থাকি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং তার সঙ্গে আরও যে যে জেলা থেকে এসছেন। আমি আজকে দুপুরে অনেকের সঙ্গেই কথা বলছিলাম, দিদি আপনারা কেন এলেন? না আসলে তো চলছিল না, আমাদের ভেতর থেকে মনে হলো আসাটা খুব দরকার। এবং এসে কেমন লাগছে? না এসে তো আমার মনে হচ্ছে যে সত্যি আমাদের এই কথাগুলো একসঙ্গে বলাটা খুব দরকার, এবং এই একসঙ্গে কথা বলাটার জন্যই কিন্তু এই যাত্রাটা, যাতে আমরা একে অপরকে চিনি। এবং আপনারা জানেন 5টা এই দিয়ে যে বিভিন্ন জেলা থেকে আমরা বলছি 16 তারিখ কলকাতায় হবে, সেটার নাম দেওয়া হয়েছে সমাপনী সমাবেশ। আমি সেটাকে সমাপনী সমাবেশ বলছি না, আমি বরং বলছি ভবিষ্যতের যে অঙ্গীকার, এটা তার উদ্বোধনী। কারণ আমরা এখানে অঙ্গীকার দুটোভাবে করছি। প্রথম কথা হচ্ছে যে যখন কোনো দুর্ঘটনা ঘটছে, তখন আমরা সেই মেয়েটির পাশে কিভাবে থাকবো,
এখন তো একটা পরিচিতি তৈরি হয়ে গেল, অনেকের সঙ্গে অনেকের তৈরি হয়ে গেল। সকলেই মনে করছেন, আমার এখানে নূরজাহানের সঙ্গে কথা বলছিলাম, নূরজাহান বলছিল কিছু একটা করতে হবে মনে হচ্ছিল দিদি, মাঝখানে না কিছুদিন কিছু করছিলাম না। এই যে কিছু করতে হবে, আমরা এক জায়গায় আসবো, কিছু বলবো, তার জন্য অনেক কিছু বলার আছে, অনেক কিছু করার আছে। প্রথম কথা হচ্ছে, আপনারা যদি এই দুর্গাপুরের মেয়েটির কথা মনে করেন, দুর্গাপুরে ডাক্তারি পড়তে গিয়েছিল এই মেয়েটি, এবং সে তার বন্ধুর সঙ্গে ধরা যাক লিখেছিল কোথায় ফুচকা খেতেই যাচ্ছে। আপনারা অনেকেই প্রশ্ন করবেন শোয়ারটায় কেন বেরিয়েছিল। একটা মেয়ে হোস্টেলে থাকলে তো এরকম বেরোয়, তাদের তো বাইরে নানান কারণে, আজকে সে ফুচকা খেতে বেরোচ্ছে, কালকে তো তার বাবার ওষুধ কিনতেও বেরোতে হতে পারে, বেরোতে তো হয়ই, কারণ তো বড়ের ওষুধ কিনতে হতে পারে, বাড়িতে আসার পথে, কাজে আসার পথে ট্রেনে দেরি হয়েছে, তাই জন্য তার ফিরতে দেরি হয়েছে, নানান কারণে মেয়েদের দেরি হতে পারে। কিন্তু কারো দেরি হলেই কি তার উপর কেউ অত্যাচার চালাবে? আমাদের প্রশ্ন সেটাই। কারণ এই যে ছেলেটি যখন তার সঙ্গে অত্যাচার চালালো, হয়তো তার সঙ্গে বন্ধুত্বই ছিল, আমি ধরে নিচ্ছি, তার ঘাড়ে পিঠে হাত রেখেছে, ঘাড়ে পিঠে হাত রাখা পর্যন্ত মেয়েটি আপত্তি করেনি। তারপরে যখন সে আরেকটু এগিয়েছে, তখন কিন্তু মেয়েটির আপত্তি হয়েছে এবং ছেলেটি সেখানে সেই নাটা শোনেনি। তার ফলে আজকে কি হলো? আজকে মেয়েটির যেরকম একটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হলো, আজকে ছেলেটিকে জেল খাটতে হবে। সে একটা প্রাইভেট ডাক্তারি কলেজে পড়ছিল, প্রাইভেট ডাক্তারি কলেজের খরচ মানে আকাশ ছোঁয়া খরচ। বাবা, তার পরিবার হচ্ছে একটি কৃষিজীবী পরিবার, অনেক টাকা খরচ করে সেই ছেলেকে ডাক্তার বানাবেন, সেইটা তার স্বপ্ন ছিল। ছেলেটারও তো চোখে নিশ্চয়ই স্বপ্ন ছিল, তাই জন্য সে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেছিল। ফলে আজকে কিন্তু অনেকগুলো জীবন নষ্ট হলো। আজকে যদি আপনি যারা আজকে একটু বয়স্ক মানুষ, আপনারা যদি অভয়ার, যারা নির্ভয়ার ক্ষেত্রে যারা শাস্তি পেয়েছিল তাদের কথা মনে করেন, তারা ছিল যে ছেলেটি সব থেকে বেশি অত্যাচার করেছিল, তাকে তখন জুভেনাইল জাস্টিস অ্যাক্টে তাকে বিচার করা যায় না বলে, বড়দের মতো বিচার করা যায় না বলে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। বাকি যে চারজন তো কেউ উত্তরপ্রদেশের গ্রাম থেকে, কেউ বিহারের গ্রাম থেকে, তারা সব দিল্লিতে কাজ করতে এসেছিল। তারা একটা যখন বাস যাচ্ছিল, সেই বাসটাতে রাত্রে এই ছেলে মেয়ে দুটি লিফট চেয়েছিল। তাদের মনে হচ্ছে এই মেয়েটি যদি এই ছেলেটির সঙ্গে থাকতে পারে, আমরাই বা কেন তাকে পাবো না। এই যে আমরাই বা কেন তাকে পাবো না, এই কথাটা ভাবার ফলে কি হলো? 4টি লোককে ফাঁসিতে ঝুলতে হলো। এবং আপনাদের যদি সেই সময়কার ফাঁসির আগে তাদের গ্রামের লোকেরা আসছে, তার স্ত্রীর কথা মনে পড়ে, প্রচন্ড দরিদ্র, তখন টিভি ক্যামেরা তাদের গ্রামটাকে খুঁজে খুঁজে বার করছে, প্রচন্ড দরিদ্র গ্রাম। এই লোকটি পয়সা পাঠায় বলে হয়তো বাড়িতে ছেলে পড়তে পারে, একটু জমি কেনা হয়েছে, বাবার চিকিৎসা চলছে। মায়েদের চিকিৎসা হয় না এই সমস্ত জায়গায়, বাবারই চিকিৎসা হয়। তো এই সমস্ত সব কিছু নির্মূলে নষ্ট হয়ে গেল, কারণ তারা মনে করেছিল বাসের মধ্যে ওই ছেলেটি যদি এই মেয়েটিকে পায়, আমরা কেন পাবো না। একটা কলেজে গিয়ে তাকে পড়তে হচ্ছে, তার পরিচিত পরিবেশ ছেড়ে যেতে হয়েছে, তাকে সবাই বলেছিল সন্ধ্যেবেলা সে কেন গিয়েছিল। আমরা আমাদের তাই প্রথম অঙ্গীকার হোক, যে মেয়েটি নির্যাতিত হয়েছে আমরা তার চরিত্র দেখব না, কারণ আমরা সবাই মনে করি আসলে ওই মেয়েটির দোষ ছিল। আমরা বুকে হাত দিয়ে কেউ বলি না ওই মেয়েটি যাই করুক, ওই মেয়েটির উপর এই অত্যাচার করার কোনো কারোর ক্ষমতা নেই, কোনো কারোর অধিকার নেই। কারণ আমাদের সবাই বলা হয় রাতে বাড়িতে থেকে বেরিও না। বাড়িটাও কি খুব নিরাপদ? বাড়িতে যারা অত্যাচার করেন আমরা তো বাইরে তাদের কথা বলতে পারি না, কারণ হয়তো মামা নির্যাতন করেন, কিন্তু সেই মামার উপর সংসার চলে। আমরা জানি, আমরা সেরকম কেস ফলো আপ করেছি আমাদের সংগঠনের তরফ থেকে। মা বলছে চুপ কর চুপ কর, মামার সঙ্গে যদি বিরোধে জড়াতে হয় আজ রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। রাস্তায় হয়তো 20টা শকুন মা মেয়েকে লক্ষ্য বানাবে, তার থেকে বাবা একটা লোক লক্ষ্য বানাচ্ছে, একটা লোক বদমাইশি করছে, সেটা মেনে নিই, কারণ আমার খাবারটা মামা আমার দাদা দিচ্ছে। দাদা আমার মেয়ের সঙ্গে যতই বদমাইশি করুক, মাথার উপর ছাদটা আছে, মেয়ের স্কুলের খরচ দিচ্ছে, টিউশনের খরচ দিচ্ছে,
এবং বাড়ি থেকে বার করে দিচ্ছে না। ফলে বাড়ির ভেতরটা আমরা যে সবসময় বলি বাড়িতে থাকো, বেরিও না, সন্ধ্যের মধ্যে বাড়িতে বেরো, এইগুলো সমস্ত কিন্তু বাজে কথা। আমাদের মেয়েদের মনে সাহস দিতে হবে, না, তোমার সব জায়গায় যাওয়ার অধিকার আছে। কারণ আমরা যতই বলি যে যখন বলা হয় ওই মেয়েকে ওই রকম পোশাক পরেছিল বলে তার উপর অত্যাচার হয়েছে, তাহলে শিশুদের উপর কেন অত্যাচার হয়? শিশুরা তো কিছুই জানে না, শিশুরা তো কোনো লোক দেখানো, শরীর দেখানো পোশাক পরে না। বুড়িদের উপর কেন হয়, প্রৌঢ়দের উপর কেন হয়? তারা তো কেউ শরীর দেখানো পোশাক পরছে না। এবং মেয়েরাও যখন কথার কথা বলছে, কেউ শরীর দেখানো পোশাক পরে, সে জানে কোথায় সেটা করা যায়। নিজের বাড়িতে সে করবে না, সে হয়তো কোনো পার্টিতে যাচ্ছে, সে কলেজে গেলে করবে না, সে বন্ধুদের সঙ্গে সাধারণ আড্ডায় করবে না। কাজেই সেখানে আমাদের প্রথম যে অঙ্গীকারটা করতে হবে সেটা হচ্ছে, যখন একটি মেয়ে নির্যাতিত হচ্ছে তখন আমরা তার কোনো দোষ খুঁজে বার করবো না। কারণ তাহলে কিন্তু আসলে যে নির্যাতনকারী তাকে ছাড় দেওয়া হয়, তাকে বলা হয় আহারে ওর তো বাড়িতে মা ওকে ছোটবেলা থেকে পেটাতো, তাই জন্য ও মেয়েদের উপর ভীষণ রাগ, তাই জন্য ও মেয়েদের ধরে ধরে কোনো অত্যাচার করে। আরে কি করবে, ও তো দেখেছে ওর বাবা মদ খেয়ে এসে ওর মাকে পেটাতো, তাই জন্য ওর মা ওর বউকে পেটায়। এটা কোনো যুক্তি নয়, এটা কোনো যুক্তি নয়। আমরা প্রথম আমাদের অঙ্গীকারটা যেটা হওয়া দরকার, যে যদি এরকম কোনো ঘটনা আদৌ ঘটলো, আমরা কি করে সেই মেয়েটির পাশে থাকবো। কারণ আমরা বিভিন্ন ঘটনায় দেখেছি যে সেই মেয়েটির পরিবার ক্রমশ একা হয়ে যায়। আজকে এত প্রচারের পর আজকে অভয়ার পরিবারের কি অবস্থা দেখুন। তারা যখন দিল্লিতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, যখন যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে, তখন কিন্তু তাদের সঙ্গে দেখা মিলছে না। কাজেই যে গুরুত্বটা ওনারা পশ্চিমবঙ্গে পেয়েছেন, সেই গুরুত্বটা কিন্তু ওনারা সর্বভারতীয় ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে পেলেন না। এবং যে বিচার হয়েছে, আমাদের সকলের মনে প্রশ্ন আছে যে আসলে এটা খুন এবং ধর্ষণ নাকি ধর্ষণ এবং খুন। অর্থাৎ আগে খুন করে তারপর ধর্ষণের নাটক সাজানো হয়েছিল, তার জন্য এই লোকটিকে, এই সঞ্জয় রায়কে ডেকে পাঠানো হয়েছিল, এটা আমরা জানি না। এবং আজকে আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা কার ওপর বিশ্বাস রাখতে পারি বিচার দেওয়ার জন্য। পুলিশের ওপর রাখবো, সিআইডির ওপর রাখবো, সিবিআই এর ওপর রাখবো, কারোর ওপর আমরা রাখতে পারছি না। যে কারণে এই যে জাগো নারী জাগো বন্দি শেখা, এই যে মঞ্চটা তৈরি হয়েছে, এই মঞ্চটা তৈরি হয়েছিল অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে। এবং সেখান থেকে আমরা বারবার, আমার স্মৃতিতে 3 বার বোধহয় আমরা সিবিআই দপ্তর অভিযান করেছিলাম। আর এবং আমাদের একটাই স্লোগান ছিল, আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই। এই বলে আবার আয়োজকদের অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবশেষে অঙ্গীকার যাত্রীদের জন্য একটা বড় করে মঞ্চে ডেকে নিচ্ছি সোনালী ব্যানার্জিকে। সোনালী ব্যানার্জি আসার আগে আরেকটি